হঠাৎ হাসনাত কেন ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করার হুঙ্কার দিচ্ছে বলুন তো? দেশের ভেতর তাদের আর কোনো রাজনীতি আর অবশিষ্ট নেই তো? 2024 সালে কোটার নামে সন্ত্রাস করে ক্ষমতা দখল করার পর থেকেই যখন রাজনীতিতে টান পড়েছে, তখনই তারা ভারত ভারত করে হামলে পড়েছে। যতবার তারা ভারত ভারত করে, এতবার তারা সৃষ্টিকর্তার নাম নিলেও বেহেশতের পথটা মসৃণ হতো হয়তো তাদের, কিন্তু সেই ভারত ভারত জব থামছেই না তাদের। অথচ ইউনূস সরকারের আনা ভারতের চাল, ভারতের পেঁয়াজ, ভারতের কাঁচামরিচ সবই সকাল বিকেল খেতে হচ্ছে হাসনাত, মাহফুজ, নাহিদদের, তাই না? বাংলাদেশের রাজনীতিতে গত এক বছর ধরে এমন এক আবেগী ঢেউ চলছে, যেখানে দেশের ভেতরের ব্যর্থতা, সংকট আর অসম্পূর্ণ কাজের দায় নিজের কাঁধ থেকে নামিয়ে সহজ শর্টকাট হিসাবে ভারতের উপর চাপিয়ে দেওয়াই যেন নতুন ফর্মুলা। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে কিংস পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বিজয় দিবসের প্রাক্কালে ঢাকায় সমাবেশে দাঁড়িয়ে তিনি শুধু ভারত বিরোধী সুরই তুলেননি, সরাসরি ভারতের সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন ঢাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয় দেবে এবং সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করতে তাদের ব্যবহার করবে। জনগণ উল্লাসে ফেটে পড়েছে, নেতা তৃপ্ত হয়েছে, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জায়গা থেকে এই কথা কতটা বিপজ্জনক সেই হিসেবটা কেউ মাথায় রাখেনি হয়তো। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনীতিতে একবার স্লোগান দেওয়া হয়েছিল গত বছর, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। তাই একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গে এখানে উল্লেখ করা জরুরি। 2025 সালের জানুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দৈনিক প্রথম আলোকে বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে সরাসরি দেয়া নেয়ার সম্পর্ক বলেছেন। স্বীকার করেছেন বাংলাদেশ অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও বাংলাদেশ থেকে নানা সুবিধা পায়। বাংলাদেশে ভারতীয়দের কাজ, চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়া, বাণিজ্য সব মিলিয়ে দুটি দেশই একে অপরের উপর ঝুলে আছে বা নির্ভর করে আছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ককে বজায় রাখতে হবে। জনগণ যেন কখনোই না ভাবে যে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করছে। আর একই সঙ্গে তিনি এই নীতিও বলেছিলেন যে বাংলাদেশ প্রতিবেশীর কৌশলগত স্বার্থের বিপরীতে যাবে না এবং আশা করবে ভারতও বাংলাদেশের স্বার্থকে সমান গুরুত্ব দেবে। সীমান্তে হত্যা বন্ধ থাকবে, ন্যায্য পানির হিস্সা মিলবে, পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্ত অস্থিতিশীল হবে না। ওদিকে হাসনাত সহ দেশের সাবেক কিছু সেনা কর্মকর্তা আর ইউনূস মহাজন স্বয়ং বারবার হুমকি দিচ্ছেন ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার। কি বিপরীত কথাবার্তা ভাবুন তো। যুদ্ধ শুরু হলে যুদ্ধ কারা করবে, হাসনাতরা নাকি এই ওয়াকাররা? অর্থাৎ একজন সন্ত্রাসী কাম রাজনীতিক যখন উত্তেজনার আগুন বাড়াচ্ছেন, তখন সামরিক নেতৃত্ব একই সময়ে 2025 সালের শুরুতেই দেওয়া সাক্ষাৎকারে ক্যালকুলেটিভ বাস্তব ভিত্তিক অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের জন্য। এই দুইয়ের সুরের যে মধ্যে যে পার্থক্য, এই ফারাকটাই হলো দুই দেশের সম্পর্কের মূল কথা। রাজনৈতিক মাঠ গরম করার জন্য আজ যে ভারত বিরোধী ভাষা ব্যবহার হচ্ছে, তা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কূটনীতি এবং নিরাপত্তা ভাবনার সঙ্গে এক জায়গায় খাপে খাপে মেলে না। আপনি ভাবুন তো, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী বক্তব্য, ভারতের বিচ্ছিন্নতাবাদের কথা বলা হচ্ছে বা বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হচ্ছে, ভারতের রাজনীতিবিদরা যদি বাংলাদেশকে কারণে আক্রমণের কথা বলতো একযোগে, তাহলে কি হতো পরিস্থিতিটা? হাসনাতের আরেকটি বক্তব্যে আমরা দেখেছি তিনি দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন ভারত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা দলকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ভাষা এমন যেন পুরো বাস্তবতা বদলে গেছে, বাংলাদেশ আর অঞ্চলের বাস্তব অর্থনৈতিক জালে জড়িয়ে নেই। অথচ একই সময়ে পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় $9 বিলিয়ন পণ্য। 2024-25 সালে অর্থ বছরে ভারতে রপ্তানি বেড়েছে 1.57 বিলিয়ন থেকে $1.76 বিলিয়ন, বাংলাদেশ রপ্তানি করেছে। তৈরি পোশাক, জুতো, মাছ সবখানে রপ্তানি বাড়ছে, আর কারখানাগুলোর কাঁচামালের বড় অংশই আবার আসছে ভারত থেকে। শুধু ভয়ঙ্কর
ভারত বিদ্বেষ বাড়ছে হাসনাত সার্জিসদের কাছ থেকে। এখানে আসল বিষয়টা কি জানেন? আসল বিষয়টা হলো রাজনীতিতে ভারতকে শত্রু বানিয়ে তালি পাওয়া আর অর্থনীতিতে চুপচাপ ভারতের উপর নির্ভর করে চলা। এপ্রিল মে মাসে যখন দুই দেশে কিছু পণ্য সীমিত নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখনও দেখা গেছে যে সামগ্রিকভাবে বাণিজ্যের প্রবাহ তেমন একটা হেরফের হয়নি। ভারত স্থলপথে আরএমজি আমদানি বন্ধ করে দিলেও সমুদ্র পথে শুল্কমুক্ত সুবিধা থাকায় বাংলাদেশের পোশাক ভারতে প্রতিযোগিতামূলকভাবেই থেকেছে আসলে। আবার বাংলাদেশ যখন স্থলপথে সুতা আমদানিতে বিধিনিষেধ দিল, তখন ঘরের ভেতরেই সুতার দাম 8 থেকে 12% বেড়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক স্লোগান যতই আগুন ঝরাক না কেন, জুতার ফিতা, সুতার গাঁট, রাসায়নিক আর মেশিনের স্ক্রু কিন্তু আরেকটা গল্প বলছে। সেই গল্প হচ্ছে ভারতের উপর নির্ভরশীলতার গল্প, অথবা দুপক্ষের উপরই এক পক্ষের আরেক পক্ষের উপর নির্ভরশীলতার গল্প, আন্তনির্ভরশীলতার গল্প। এই জায়গায় এসে ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ অন্তর্বর্তী সরকারের রাজনীতিটা বোঝা দরকার। হাসিনার পতনের পর এই সরকার ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সম্পর্কিত কিছু প্রকল্প বাতিল করেছে, বিদ্যুৎ ট্রানজিট চুক্তি রিভিউ করার চেষ্টা করেছে, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার সিগন্যাল দিয়েছে। এখানে শুধু ভারত থেকে দূরে থাকা নয়, বরং আঞ্চলিকভাবে ভারত বিরোধী অক্ষের সঙ্গে অংশ হওয়ার একটা চেষ্টা করেছে ইউনূস সরকার, এখনো চেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান বহু বছর ধরে ভারত বিরোধী রাজনীতির প্রাকৃতিক কেন্দ্র ছিল। সামরিক কৌশল, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনীতির অনেক স্তরেই ভারতের বিরুদ্ধে সাব রিজিয়নাল গেম খেলেছে তারা। এখন ইউনূসের সরকার যে কণ্ঠস্বর, যে মঞ্চ, যে ন্যারেটিভ তৈরি করছে, তাতে বাংলাদেশ ক্রমে সেই পুরনো পাকিস্তানি ভূমিকাকে আংশিকভাবে রিপ্লেস করছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় ভারতের বিরুদ্ধে রাজনৈতিক এবং নীতিগত উত্তেজনার কেন্দ্র হিসেবে ঢাকার অংশগ্রহণ, ভূমিকা বেড়ে যাচ্ছে। তুরস্কের সংযোগ এই কেমিস্ট্রিটাকে আরো জটিল করে তুলেছে। আঙ্কারা দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে এক ধরনের প্রতীকী নেতৃত্বের ভাবমূর্তি নির্মাণ করতে চেয়েছে, আর ভারত বিরোধী কাশ্মীর সেন্ট্রিক বক্তব্য বেশ কিছু প্ল্যাটফর্মে ব্যবহার করেছে তারা। জাতিসংঘে বলেছে বাংলাদেশের ভেতরে যে ধর্মপন্থী আবেগ, পাকিস্তানপন্থী নস্টালজিয়া এবং ভারত বিরোধী ক্ষোভের মিশ্রণ আছে, তুরস্ক সেই জায়গার উপরে চাপ দেওয়ার চেষ্টা করছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ত্রিভুজ ঢাকা, ইসলামাবাদ, আঙ্কারাকে ব্যবহার করে নিজের ভারত বিরোধী সফট পাওয়ার বাড়াতে চাইছে। ফলে যে কেন্দ্র এতদিন পাকিস্তানে ছিল, ভারত বিরোধী তৎপরতার প্রাকৃতিক ঘাঁটি, তা ধীরে ধীরে বঙ্গোপসাগরের তীরে সরে আসছে, বাংলাদেশে আসছে। কিন্তু এই পরিবর্তনের মধ্যে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের নিজের ক্ষমতা আর সীমাবদ্ধতার হিসাবটা অনেক ক্ষেত্রে বাদ পড়ে যাচ্ছে। পাকিস্তান ভারতের সঙ্গে সরাসরি স্থল বাহিনী, আকাশ বাহিনী, পারমাণবিক প্রতিরোধের লেভেলে গেম খেলে। তুরস্কের আছে সামরিক, শিল্প কমপ্লেক্স আর এক্সপিডিশনারি ক্যাপাসিটি। বাংলাদেশ সেই লেভেলের সামরিক বা কৌশলগত শক্তি আসলে নয়। তার আসল শক্তি অর্থনীতি, আর সেটার বড় চালিকা শক্তি তৈরি পোশাক, রেমিটেন্স, কৃষি প্রক্রিয়াজাত পণ্য। এই পণ্যের বা এই অর্থনীতির সঙ্গে ভারতের সম্পর্ক আসলে খুব সরাসরি। সীমান্ত, বন্দর, কাঁচামাল, বিদ্যুৎ, বাজার সব জায়গাতেই ভারত আছে। ফলে পাকিস্তানের মতো কড়া ভূরাজনৈতিক কনফ্রন্টেশন বাংলাদেশ চালাতে পারবে এমন ধারণা বাস্তবতার সঙ্গে যায় না। তার চেয়েও বড় কথা হলো পশ্চিমা বাজার এখন চাপের মধ্যে। যুক্তরাষ্ট্রে রপ্তানি কমছে, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি বাংলাদেশের আরএমজিকে ধাক্কা দিচ্ছে, চীনের বাজারেও বাংলাদেশের রপ্তানি কমে এসেছে। এই প্রেক্ষাপটে ভারত হয়ে উঠছে একটা বিকল্প, নিকটবর্তী, কম ট্রানজেকশন কস্টের বাজার, যেখানে বাংলাদেশ নন আরএমজি পণ্য, কৃষি, পাট, জুতো সবগুলোরই সম্ভাবনা আছে অপার। এই অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্ককে শুধু রাজনৈতিক শত্রুতা দিয়ে ডিফাইন করা মানে নিজের বাজারকে নিজের হাতেই ছোট করা। ইউনূসের কি আসে যায় বলেন? ইউনূস তো চলে যাবে, কিন্তু ইউনূস সম্পর্কটাকে এমন ভয়াবহ জায়গায় নিয়ে রেখে যাবে এই হাসনাত, সার্জিস, মাহফুজদের দিয়ে, সেখান থেকে তো ফিরতে পারবে না বাংলাদেশ। এখানেই জেনারেল ওয়াকারুজ্জামান যে 2025 সালের জানুয়ারিতে কথাগুলো বলেছেন, সেটা নতুন করে পড়া দরকার। তিনি বলেছিলেন, অন্য দেশ তো সবসময় বেশি সুবিধা নিতে চাইবেই, এটা স্বাভাবিক। আমি যদি নিজের প্রাপ্যটা আদায় করে নিতে না পারি, তাহলে দায় আমারও।
এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনি সরাসরি বলে দিয়েছেন সমস্যার সমাধান ভারত ধ্বংস টাইপ স্লোগানে নয়, বরং দক্ষ আলোচনায়, নেগোসিয়েশনে, জাতীয় সক্ষমতা বাড়িয়ে নিজের প্রাপ্য তুলে আনার মধ্যে। তিনি একই সঙ্গে সীমান্তে হত্যা, পানি বন্টন, পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা সবকিছু নিয়ে ন্যায্যতার কথা বলেছেন, কিন্তু কোথাও রাজনৈতিক মঞ্চের ভাষার মতো আমি সব সম্পর্ক ছিঁড়ে ফেলবো, ভারতকে বিচ্ছিন্ন করে দেব ধরনের আবেগী নাটক করেন নাই। হাসনাত না ওয়াকার, হাসনাত বলে যারা চেঁচিয়েছিলেন তারা বোঝেন না যে একদিকে নির্বাচনী রাজনীতি, ইনকিলাব মঞ্চ, বিক্ষোভ, জনতার আবেগে ভেসে যাওয়া নেতৃত্ব, অন্যদিকে সেনাবাহিনী, আমলাতন্ত্র, বাস্তববাদী অর্থনীতি, যারা জানে ভারতের সঙ্গে সংঘাতে গিয়ে বাংলাদেশ নিজের লাভের চেয়ে ক্ষতির দিক বেশি ঠেলে দেবে। ইউনূসের সরকার যেভাবে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ অক্ষের ভৌত কাঠামো গড়তে চাইছে সেটা হয়তো কাগজে কলমে ভালো লাগবে বা ভালো শোনাচ্ছে, কিন্তু বাস্তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমান্তের দৈর্ঘ্য, বন্দর নির্ভরতা, বিদ্যুৎ নির্ভরতা এসবের একটাও বাস্তবতা বদলায়নি। ভারতকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই, বরং দরকার ভারতকে নিয়ে ঠান্ডা মাথায় কঠিন দর কষাকষির জায়গা থেকে হিসাব করা। কিন্তু বাংলাদেশের আজকের যে রাজনীতির যারা করছে তারা মূলত ভারত করে আবেগের বাজার গরম করছে, অথচ বাংলাদেশ করে নিজের শক্তি, উৎপাদন, ন্যায্য দর কষাকষির ক্ষমতা বাড়ানোর কাজটাকে তারা পিছিয়ে দিচ্ছে। দেশের জন্য আসল প্রশ্নটা কি হওয়া উচিত বলুন তো? কিভাবে এমন বাংলাদেশ গড়া সম্ভব যে বাংলাদেশকে প্রভাবিত করার আগে 10 বার ভাবতে বাধ্য হবে, নাকি যে বাংলাদেশ নিজেই আবেগের ঢেউয়ে ভেসে অন্যের জিও স্ট্র্যাটেজিক গেমের দালাল হয়ে দাঁড়াবে? এই যে পাকিস্তান কিংবা তুরস্কের শিখিয়ে পড়িয়ে দেওয়া ভারত বিরোধিতার বুলি আউড়িয়ে হাসনাতের মতো সন্ত্রাসীরা কতদিন টিকতে পারবে বলুন তো? আপনি কি মনে করেন হাসনাত সার্জিসদের এই ভারত বিরোধী রাজনীতি আখেরে বাংলাদেশের কোনো উপকারে আসবে? কমেন্টে জানাবেন। ভালো থাকুন।